বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিজ নিজ বাসায় অবস্থান করে তোমাদের পড়াশোনা কার্যক্রম চালিয়ে যাচ্ছ। এজন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে তোমাদের সঙ্গে বাংলা প্রথম পত্র ক্লাসে রয়েছি আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম, প্রভাষক, বাংলা বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। প্রিয় ছেলেরা আমার, ইতোমধ্যে আমরা আমাদের পাঠ ঘোষণা করেছি। আমরা আজকে পড়ব কবি সৈয়দ শামসুল হক রচিত আমার পরিচয় কবিতাটি। আজকে আমরা পড়ব কবি সৈয়দ শামসুল হক রচিত আমার পরিচয় কবিতাটি। এটি একটি বিখ্যাত এবং বিশেষ কবিতা। তোমরা স্ক্রিনের মধ্যে সৈয়দ শামসুল হকের ফটোগ্রাফ দেখতে পাচ্ছ। সৈয়দ শামসুল হকের একটি চমৎকার ছবি রয়েছে সেখানে। তোমরা সেখানে দেখো যে সৈয়দ শামসুল হক 1935 খ্রিস্টাব্দ থেকে 2016 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন, অর্থাৎ তার জীবনকাল হচ্ছে 1935 খ্রিস্টাব্দ থেকে 2016 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেছিলেন 1935 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর। সব্যসাচী লেখক হিসাবে সৈয়দ শামসুল হক বিশেষভাবে পরিচিত। তাকে বলা হয়ে থাকে স্বাধীনতার পরে বাংলাদেশের খ্যাতিমান কবিদের মধ্যে তিনি অন্যতম কবি। আমি আবারও বলছি, সৈয়দ শামসুল হক সব্যসাচী লেখক হিসাবে বিশেষভাবে পরিচিত। স্বাধীনতার পরে খ্যাতিমান কবিদের মধ্যে তিনি বিশেষভাবে পরিচিত। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে সব্যসাচী লেখক কি? সব্যসাচী শব্দটির অর্থ হচ্ছে যার দুহাত সমান তালে চলে, সমানভাবে চলে, তাকে বলা হয়ে থাকে সব্যসাচী। কিন্তু সেই লেখককে সব্যসাচী লেখক বলা হয় যিনি সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ করতে পারেন। কবি শামসুল হক যেমন কবি ছিলেন, ঠিক তেমনি ভাবে তিনি কথা সাহিত্যিক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন, নাট্যকার হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। তিনি একজন সুরকার ছিলেন এবং তিনি সিনেমার চিত্রনাট্য লিখেছেন এবং জাতীয় পুরস্কারও অর্জন করেছেন। অর্থাৎ সৈয়দ শামসুল হক একাধারে একজন কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, গীতিকার, সুরকার এবং চিত্রনাট্যকার। তাহলে আমরা সৈয়দ শামসুল হক সম্বন্ধে যে তথ্যগুলো এখন পর্যন্ত পেলাম সেগুলো হলো, তিনি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেছিলেন 1935 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর। তিনি সব্যসাচী লেখক এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশের খ্যাতিমান কবিদের মধ্যে অন্যতম কবি ছিলেন। কবি সৈয়দ শামসুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যয়ন করে তিনি আসলে পড়াশোনা সমাপ্ত রেখেই তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন এবং একসময় তিনি সার্বক্ষণিক সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। সার্বক্ষণিক সাহিত্য চর্চা হচ্ছে যে অন্যান্য পেশা বাদ দিয়ে লেখালেখির মাধ্যমে জীবিকা অর্জনের চেষ্টা করেন এবং সার্বক্ষণিক লেখালেখিতে নিযুক্ত ছিলেন। সৈয়দ শামসুল হক সম্বন্ধে একটি বিশেষ তথ্য হচ্ছে তিনি মুক্তিযুদ্ধকালীন দেশ ছেড়ে লন্ডনে গিয়ে বিবিসির সাংবাদিক হিসাবে যোগদান করেন এবং তিনি আমাদের রাষ্ট্র স্বাধীন হওয়ার পর তিনি প্রথম এই বহির্বিশ্বের সংবাদ মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার খবরটি ঘোষণা করেছিলেন, পাঠ করেছিলেন। কবি সৈয়দ শামসুল হক তার লেখালেখির জন্য অসংখ্য অসংখ্য পুরস্কার পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য পুরস্কারগুলো হলো বাংলা একাডেমি পুরস্কার, যা 1966 খ্রিস্টাব্দে তিনি লাভ করেছিলেন। তোমাদেরকে এখানে বলে রাখি যে সৈয়দ শামসুল হক মাত্র 29 বছর বয়সে এই বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন, যা এখন পর্যন্ত কোনো কবি সাহিত্যিক এত অল্প বয়সে এই বাংলা একাডেমির মতো সম্মানজনক পুরস্কার লাভ করতে পারেননি। তিনি 21 পদক পেয়েছেন 1984 খ্রিস্টাব্দে, স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। অর্থাৎ সৈয়দ শামসুল হক বাংলাদেশের যে কয়েকটি সাহিত্য ক্ষেত্রে যে কয়েকটি বিখ্যাত পুরস্কার সবগুলোই তিনি অর্জন করেছেন। বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, 21 পদক পেয়েছেন, স্বাধীনতা পুরস্কারও তিনি লাভ করেছেন। এবং
বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও তিনি পেয়েছেন, কারণ তোমাদেরকে আমি বলেছি তিনি একজন চিত্রনাট্যকার ছিলেন, গীতিকার ছিলেন, সুরকার ছিলেন। কবি সৈয়দ শামসুল হক 2016 খ্রিস্টাব্দের কবি সৈয়দ শামসুল হক 2016 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। কবির ইচ্ছা অনুসারে তাকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে সমাহিত করা হয়েছে। এই ছিল কবি সৈয়দ শামসুল হক সম্বন্ধে সংক্ষিপ্ত পরিচিতি। আমার সঙ্গে সংযুক্ত রয়েছে এই মুহূর্তে রাফসান রয়েছে। রাফসান জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রাফসান, স্বাগত জানাচ্ছি। কেমন আছো রাফসান? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাফসান, আমরা সৈয়দ শামসুল হক সম্বন্ধে পড়ছিলাম। সৈয়দ শামসুল হক কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? স্যার 1935 খ্রিস্টাব্দে 27শে ডিসেম্বর। রাফসান, শামসুল হককে অনেক সময় সব্যসাচী লেখক বলে অভিহিত করে থাকেন অনেকে, এর কারণটা কি রাফসান? স্যার তার সাহিত্যের মানে স্যার তার সাহিত্যের যে এফোর্টটা স্যার এটা অনেক ভালো, এবং তার সাহিত্য লেখাটা স্যার মননপূর্ণ স্যার, এটাই। আসলে রাফসান, তিনি হচ্ছেন সাহিত্যের সকল শাখায় দুই হাতে সমান পদচারণ তালে। করেছেন, দু হাতে জি সমান স্যার। তালে লিখেছেন, এবং তিনি জি স্যার। একমাত্র সাহিত্যিক বলা হয়ে থাকে যিনি সাহিত্য চর্চাকে তার জীবিকা হিসাবে শেষ পর্যন্ত গ্রহণ করেছিলেন। কিন্তু বাংলাদেশি জি স্যার। লেখকদের মধ্যে এটা সাধারণত দেখা যায় না, অর্থাৎ সাহিত্য লিখে জীবিকা অর্জন করবে এটা সাধারণত দেখা যায় না, কিন্তু সৈয়দ শামসুল হকের ক্ষেত্রে এই বিষয়টি ঘটেছিল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাফসান আমার সঙ্গে সংযুক্ত হয়ে আমাকে সহযোগিতা করার জন্য। স্বাগতম স্যার। প্রিয় ছেলেরা, আমরা দেখলাম যে কবি সৈয়দ শামসুল হক অসংখ্য পুরস্কার প্রাপ্ত হয়েছেন। তার বিখ্যাত কতগুলো ছোট গল্প রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো শীত বিকেল, রক্তগোলাপ, আনন্দের মৃত্যু, জলেশ্বরীর গল্পগুলো প্রভৃতি। আমি আবারও পড়ছি, কবি সৈয়দ শামসুল হকের বিখ্যাত ছোট গল্পগুলো হলো শীত বিকেল, রক্তগোলাপ, আনন্দের মৃত্যু, জলেশ্বরীর গল্পগুলো প্রভৃতি। তার কাব্যগ্রন্থ রয়েছে একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পংক্তিমালা, পরাণের গহীন ভেতর, বেজান শহরের জন্য কোরাস, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা প্রভৃতি। আমি আবারও পড়ছি, কবি সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পংক্তিমালা, পরাণের গহীন ভেতর, বেজান শহরের জন্য কোরাস, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা প্রভৃতি। এখান থেকে তোমাদের পরাণের গহীন ভেতর, একদা এক রাজ্যে, বৈশাখের রচিত পংক্তিমালা, এই তিনটি কাব্যগ্রন্থের নাম বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই তোমরা এই নাম তিনটি আত্মস্থ করার চেষ্টা করবে। তার কয়েকটি বিখ্যাত উপন্যাস হলো দেয়ালের দেশ, এক মহিলার ছবি, সীমানা ছাড়িয়ে, নীল দংশন, বৃষ্টি ও বিদ্রোহীগণ, নিষিদ্ধ লোবান, মহাশূন্যে পরাণ মাস্টার প্রভৃতি। আমি আবারও পড়ছি, তার বিখ্যাত উপন্যাসগুলো হচ্ছে দেয়ালের দেশ, এক মহিলার ছবি, সীমানা ছাড়িয়ে, নীল দংশন, বৃষ্টি ও বিদ্রোহীগণ, নিষিদ্ধ লোবান, মহাশূন্যে পরাণ মাস্টার প্রভৃতি। কাব্যনাট্য, পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুটি নাম তোমরা বিশেষ বিশেষভাবে মনে রাখবে, আত্মস্থ করবে, প্রয়োজনে মুখস্থ করবে। পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন, এই দুটি হচ্ছে সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্য নাট্য, অর্থাৎ কাব্যের আকারে যে নাটকটা লেখা হয় সেই নাটককে বলা হয়ে থাকে কাব্য নাট্য। সৈয়দ শামসুল হকের বিখ্যাত দুটি কাব্য নাট্য হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন। সৈয়দ শামসুল হকের প্রবন্ধ হচ্ছে হৃদ কলমের টানে, অনুবাদ ম্যাকবেথ, টেম্পেস্ট, এক নারীর জীবন, শিশু সাহিত্য, সীমান্তের সিংহাসন, হরসনের বন্দুক প্রভৃতি। সৈয়দ শামসুল হক
সেপ্টেম্বর 2016 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কবিকে সমাহিত করা হয়েছে। এই ছিল কবি সৈয়দ শামসুল হক সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা। এখন এই মুহূর্তে আমার সঙ্গে সংযুক্ত হচ্ছেন অগ্নিক রয়েছে। অগ্নিক, অর্ঘ্য মজুমদার, অর্ঘ্য। ইয়েস স্যার। অর্ঘ্য, তোমাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো অর্ঘ্য? স্যার এই তো ভালো স্যার। অর্ঘ্য, আমরা সৈয়দ শামসুল হকের জীবন এবং সংক্ষিপ্ত পরিচিতি পড়ছিলাম। সেখানে আমরা দেখেছিলাম তিনি দুটি বিখ্যাত কাব্যনাট্য লিখেছিলেন। সেই কাব্যনাট্যের দুটির নাম যদি একটু বলতে আমাকে। স্যার কাব্য গ্রন্থের কথা মনে আছে স্যার, কাব্য নাট্যের কথা স্যার একটু খেয়াল করিনি স্যার। কি কি সেই কাব্য গ্রন্থ একটু বলো দেখি শুনি। অগ্নি ও জলের কবিতা। আর জি স্যার আচ্ছা, তুমি দেখে বলো কাব্যনাট্য দুটির নাম কি? স্ক্রিনে দেখা যাচ্ছে বোধ করি। হ্যাঁ স্যার, পায়ের আওয়াজ পাওয়া যায়, জি নুরুল দিনের সারা জীবন। জি, এই দুটো হচ্ছে কাব্যর মাধ্যমে লিখিত নাটক, এজন্য বলা হয় কাব্যনাট্য। এই বিখ্যাত কাব্যনাট্য অবশ্যই মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা চলে আসার অধিক সম্ভাবনা রয়েছে যে সৈয়দ শামসুল হকের কোনটি বিখ্যাত কাব্যনাটক। এটি হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, এবং নুরুল দিনের সারা জীবন হচ্ছে সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাটক। প্রিয় ছেলেরা, তাহলে আমরা দেখলাম কবি সৈয়দ শামসুল হক 2016 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছেন। আজকে আমাদের পাঠ্য আমার পরিচয় কবিতাটি সৈয়দ শামসুল হকের কিশোর কবিতা সমগ্র থেকে সংকলিত। এই কবিতায় কবি বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয় তুলে ধরেছেন। আমি আবারও বলছি, এই কবিতায় কবি বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয় তুলে ধরেছেন। তোমাদেরকে এখানে বলে রাখি, এই একটি মাত্র বাক্যের মধ্যে কিন্তু এই কবিতার সমগ্র মূল ভাব কিন্তু ফুটে উঠেছে। যে কবি সৈয়দ শামসুল হক তার আমার পরিচয় কবিতার মধ্যে কি বলতে চেয়েছেন। এই কবিতার মূল কথাই হচ্ছে বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা। চলো তাহলে আমরা দেখব কবি সৈয়দ শামসুল হক তার কবিতার মধ্যে কি বলতে চেয়েছেন। আমি ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তার আগে আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলামের একটি আবৃত্তি রয়েছে, আমরা এই চমৎকার আবৃত্তিটি একটু শুনে আসি। কবিতার নাম হচ্ছে আমার পরিচয়, লিখেছেন কবি সৈয়দ শামসুল হক, শিল্পী মাহিদুল ইসলাম। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে।
আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন। তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই? সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের। কখনোই আমি ভয় করি না কো উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজায়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উদ্বর পলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে আমরা চমৎকার মনহরণ করা একটি আবৃত্তি উপভোগ করলাম। আবৃত্তি করেছেন শিল্পী মাহিদুল ইসলাম। চলো আমরা তাহলে মূল কবিতাটি পাঠ করে বিশ্লেষণ করার চেষ্টা করি। কবি শামসুল হক তার কবিতায় বলেছেন, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পরিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। প্রিয় ছেলেরা, শেষ প্রশ্নটা দেখো যে ১৩শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। অর্থাৎ আমরা বাঙালি জাতি, আমাদের পরিচয় কি, আমাদের সাংস্কৃতিক পরিচয় কি, আমাদের ঐতিহাসিক পরিচয় কি, আমাদের অর্থনৈতিক পরিচয় কি, আমাদের নৃতাত্ত্বিক পরিচয় কি, এই বিষয়গুলো যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমরা কি পরিচয় দেব। আমাদের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে, আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে। কবি এই কবিতার মধ্যে বাংলাদেশের ঐতিহাসিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন পরিচয় তুলে ধরেছেন, বাঙালি জাতির পরিচয় তুলে ধরেছেন। কবিতার পরিচয় দিচ্ছেন যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলা আমার মাতৃভাষা, আমি বাংলা ভাষায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। অর্থাৎ আমাদের হাজার বছরের, এই যে হাজার বছর চলা, একজন মানুষ তো হাজার বছর বেঁচে থাকতে পারেন না, কিন্তু কবি বললেন আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। এই কথার মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, বাংলাদেশের হাজার বছরের অর্থনৈতিক ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে। অর্থাৎ বাঙালি যে বছরের পর বছর, যুগের পর যুগ তার সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে চলেছে, এই কথাটি বলতে কবি বলেছেন আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে।
বাংলার মাটি অত্যন্ত উর্বর। এই উর্বর জমিতে বীজ বপন করলেই কিন্তু শস্য উৎপাদন হয়। পৃথিবীর অনেক দেশেই মাটি এমন উর্বর নয়। কবি বলেছেন, আমার পলিমাটিযুক্ত মাটির মধ্যে আমি আমার চলার চিহ্ন রেখে যাই। অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা হাজার বছর ধরে এই বাংলাদেশে বসবাস করে আসছে, এ কথা বলতে কবি বলেছেন, বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। তোমরা এই লাইনটা আন্ডারলাইন করে রাখো। বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি বলতে কবি কি বুঝাতে চেয়েছেন? অর্ণব সরকার, অর্ণব, অর্ণব, ইয়েস স্যার। অর্ণব তোমাকে স্বাগত জানাচ্ছি। অর্ণব কেমন আছো? ইয়েস স্যার, ভালো আছি স্যার। অর্ণব, এই সম্ভবত একটা চিত্র দেখা যাচ্ছে, চিত্রের মধ্যে দেখা যাচ্ছে কতগুলো ছেলে মেয়ে বিদ্যালয়ে যাচ্ছে। এরা কোন পথ দিয়ে বিদ্যালয়ে যাচ্ছে? আলপথ দিয়ে। আলপথ দিয়ে বিদ্যালয়ে যাচ্ছে। কবি বললেন যে আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। আসলে তো তিনি হাজার বছর বেঁচে ছিলেন না, তাহলে তিনি কেন বললেন যে আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি? মানে স্যার তিনি বুঝাচ্ছেন যে বাংলার একটা অনেক গৌরবমণ্ডিত ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে, এবং বংশ পরম্পরায় যে সেটা চলে আসছে সেটাও তিনি বুঝাচ্ছেন। আচ্ছা আচ্ছা, মানে অর্থাৎ আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, এটা সাংস্কৃতিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস। অর্থাৎ আমরা আপনা আপনি ভেসে আসিনি, আমাদের হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এজন্য কবি বলছেন আপনি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। অসংখ্য ধন্যবাদ অর্ণব সরকার আমাকে সহযোগিতা করার জন্য। অর্ণব, অর্ণব, ইয়েস স্যার। পরের অংশটুকু তুমি যদি একটু পড়তে, সুন্দর করে যদি পড়তে তাহলে ভালো হতো। ওকে স্যার, চেষ্টা করি। জি জি। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো দুটি ছবি দেখা যাচ্ছে। প্রথম ছবিতে চর্যাপদের হস্তলিপি রয়েছে, দ্বিতীয় ছবিতে পাল যুগের চিত্রকর্ম রয়েছে। প্রিয় ছেলেরা, তোমাদেরকে এখানে বলে রাখি, কবি বলেছেন আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। বাংলাদেশের সাহিত্যের হাজার বছরের ইতিহাস রয়েছে। আমাদের সবচেয়ে প্রাচীন যে সাহিত্যকর্ম সেটি চর্যাপদ, যা আজ থেকে প্রায় 1500 বছর আগে রচিত হয়েছিল। অনুমান করা হয় যে 650 থেকে 950 খ্রিস্টাব্দের মধ্যে এই চর্যাপদ রচিত হয়েছিল। কবি আমাদের সেই সাহিত্যিক ইতিহাস এখানে তুলে ধরেছেন যে বাঙালির হাজার বছরের সাহিত্য চর্চার ইতিহাস রয়েছে, কারণ আমাদের গ্রন্থ রয়েছে চর্যাপদ। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। মধ্যযুগে এক ধরনের সাহিত্য রচিত হতো, সেই সাহিত্যের মধ্যে চার সওদাগরের কাহিনী বিবৃত হয়েছে। কবি সেই সওদাগরের ডিঙ্গার বহর, অর্থাৎ চাঁদ সওদাগর এই যে বাণিজ্য করতে ডিঙ্গা নিয়ে, বড় নৌকা নিয়ে যে বহর নিয়ে যে বাণিজ্য করতে যেতেন, সেই ইতিহাস এখানে তুলে ধরেছেন। অর্থাৎ আজকে থেকে প্রায় 1000 বছর আগের সাহিত্যে পাওয়া যাচ্ছে যে চাঁদ সওদাগর নৌকা নিয়ে, ডিঙ্গা নিয়ে বাণিজ্য করতে যেত। তার মানে বোঝা যাচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের বাঙালিরা তৎকালীন ব্যবসায় বাণিজ্যে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতো। অর্থাৎ আমাদের বাণিজ্যের অর্থনৈতিক ইতিহাস, একটা গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। দীর্ঘ সময় ধরে আমরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলাম। এজন্য কবি বললেন আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলা থেকে। কৈবর্তের বিদ্রোহ আজকে থেকে প্রায় 1000 বছর আগে, অর্থাৎ 1070 খ্রিস্টাব্দের দিকে রাজা মহিপালের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। দিব্য নামে একজন সামন্ত বা জমিদার ছিলেন, তার নেতৃত্বে এদেশের সাধারণ মানুষ একত্রিত হয়েছিল এবং অন্যায়, অবিচার এবং শোষণের প্রতিবাদ করেছিল। কবি আমাদের সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা আমাদের এই চরণের মধ্যে তুলে ধরেছেন। তিনি বলেছেন আমাদের কৈবর্ত বিদ্রোহের ইতিহাস রয়েছে, আমাদের রয়েছে
পাল যুগ নামে চিত্রকলার ইতিহাস। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি চিত্রকর্ম, এটি হলো পাল যুগের চিত্রকর্ম। এই চিত্রকর্ম থেকে অনুমান করা যাচ্ছে যে পাল যুগে শিল্প, সাহিত্য এবং সংস্কৃতিতে বেশ অগ্রসর ছিল বাংলা। এবং পাল যুগ 700 আজকে থেকে প্রায় 1300 বছর আগে পাল যুগের সূচনা হয়েছিল এবং 750 খ্রিস্টাব্দে রাজা গোপালের মাধ্যমে পাল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয় এবং পাল যুগ শিল্প সাহিত্য বিকাশের জন্য অনন্য যুগ নামে পরিচিত ছিল। এই যে চর্যাপদ, সওদাগরের ডিঙ্গা, কৈবর্তের বিদ্রোহ, পাল যুগের চিত্রকলা, এ সম্বন্ধে তোমাদের বইয়ের মধ্যে টিকা রয়েছে, তোমরা টিকাগুলো অবশ্যই সেখান থেকে দেখে নিবে। প্রিয় ছেলেরা, এরপর কবি বললেন, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। কবি বলতে চাচ্ছেন যে আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। কিরকম ইতিহাস রয়েছে? আমাদের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুরে আমাদের প্রাচীন বিহার রয়েছে। প্রাচীন বিহারগুলো বর্তমান সময়ে যে আবাসিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেরকম অনেকটা আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো সেখানে বৌদ্ধ ভিক্ষুরা পড়াশোনা করত। আলেকজান্ডার কানিংহাম 1922 খ্রিস্টাব্দে এই নওগাঁ জেলার বদলগাছি উপজেলার আলেকজান্ডার কানিংহাম 1879 খ্রিস্টাব্দে নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় এই পাহাড়পুরের বৌদ্ধ বিহার আবিষ্কার করেন। মনে করা হয় সেখানে বৌদ্ধ শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করত এবং বাংলাদেশের নানা অঞ্চলে এরকম বিহারের সন্ধান পাওয়া গেছে। তার মানে বোঝা যাচ্ছে আমাদের বাঙালিরা শিক্ষা দীক্ষায়ও এগিয়ে ছিল। আমাদের দেশের নানা প্রান্তে এরকম আবাসিক বিশ্ববিদ্যালয়, বিহারের মতো আবাসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। কবি বললেন, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। বাংলাদেশের নানা প্রান্তে এরকম জোর বাংলা মন্দির বেদি প্রতিষ্ঠিত হয়েছিল, যেগুলো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এবং ধর্মীয় ইতিহাসের পরিচয় বহন করে থাকে। প্রথম যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহারের ছবি, যেটি বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত। পরের যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে জোর বাংলা মন্দির। এই মন্দিরটির ছবি আসলে এটি বাংলাদেশের পাবনায় এই জোর বাংলা মন্দিরটি রয়েছে। এছাড়া ভারতেরও বিভিন্ন অঞ্চলে এই জোর বাংলা মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে। সোনা মসজিদ বাংলাদেশে যেটি রয়েছে সেটাকে বলা হয় ছোট সোনা মসজিদ। বরেন্দ্র ভূম বলতে রাজশাহী অঞ্চলকে বোঝানো হয়েছে, রাজশাহী বগুড়া অঞ্চলকে। বাংলাদেশের এই ছোট সোনা মসজিদটি রাজশাহী অঞ্চলের চাপাই নবাবগঞ্জে অবস্থিত। কবি সেই ইতিহাস এবং ঐতিহ্যের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে, এটি নির্মাণ করেছিলেন হোসেন শাহ। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। কবি বলতে চাচ্ছেন আমাদের বাঙালিদের একটা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, আমাদের মর্মীবাদও রয়েছে। এই বাংলা অঞ্চলে বিস্তার ঘটেছে বাউল সংস্কৃতি। দেউল শব্দের অর্থ হচ্ছে প্রার্থনাগার। কবি বলছেন যে আমাদের বাঙালিদের বাউল সংস্কৃতিরও ইতিহাস রয়েছে। তোমরা জানো ইউনেস্কো এই লালনের গানকে বিশ্ব মানবতার ধারক এবং বাহক হিসাবে অভিহিত করেছে। তার মানে এই কয়েকটি চরণের মধ্য দিয়ে কবি বাংলাদেশের শিক্ষার ইতিহাস তুলে ধরেছেন, ধর্মীয় ইতিহাস তুলে ধরেছেন, সেই সঙ্গে বিভিন্ন স্থাপত্য শৈলীর ইতিহাসও তুলে ধরেছেন এবং আমাদের যে আধ্যাত্মিক সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির বিষয়ে তিনি উল্লেখ করেছেন যে আমাদের আউল বাউল এবং মাটির দেউলের সংস্কৃতি রয়েছে। কবি এরপর বললেন, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়া থেকে। সার্বভৌম 12 ভূঁইয়া হচ্ছে বাংলাদেশের মোগল আমলের দিকে, মোগল আমলে যখন বাংলা অঞ্চলে কিছু শক্তিশালী জমিদারের আবির্ভাব ঘটে, এই শক্তিশালী জমিদারগণ অনেকটা স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ঈশা খাঁ। ঈশা খাঁর নেতৃত্বে বাংলাদেশের আরো 12 জন জমিদার একত্রিত হয়ে
মোগল শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। কবি সেই দীর্ঘ ইতিহাসের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, অর্থাৎ 12 ভূঁইয়ারা অনেকটা স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করতেছিল, এই বাংলা অঞ্চল শাসন করতেছিল, আমাদেরই লোক ছিল তারা। সেই কথা বোঝাতে কবি বলেছেন যে আমাদের 12 ভূঁইয়াদের ইতিহাস রয়েছে। প্রথম ছবিতে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে আমাদের ঈশা খাঁর ছবি। তিনি একজন শক্তিশালী 12 ভূঁইয়া ছিলেন। তিনি মোগল সেনাপতি মানসিংহের সঙ্গে লড়াই করেছিলেন। তারপর কবি বললেন আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। কমলার দিঘি মহুয়ার পালা হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের লোকগাথাকে কেন্দ্র করে রচিত দুটি পালা। অর্থাৎ কবি আমাদের সাহিত্যের ইতিহাস, লোকগাথার ইতিহাস, পালার ইতিহাসও তুলে ধরেছেন। তিনি বললেন আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে। তিতুমির হচ্ছেন বাংলাদেশের ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ। তিনি ইংরেজদের অত্যাচার থেকে মাতৃভূমিকে রক্ষা করার জন্য, ইংরেজদের কবল থেকে মুক্ত হওয়ার জন্য নারিকেল বাড়িয়ায় এবং বারাসাতে বাঁশের কেল্লা তৈরি করেছিলেন এবং নারিকেল বাড়িয়ার অনেক অঞ্চল তিনি স্বাধীন অঞ্চল হিসেবে ঘোষণা করছিলেন। পরবর্তী সময়ে ইংরেজদের সংঘবদ্ধ আক্রমণে তিতুমির পরাজিত হন, তার বাঁশের কেল্লা ধ্বংস হয় এবং তাকে ফাঁসি দেওয়া হয়। হাজী শরীয়তুল্লাহ মাঝখানে যে ছবিটি রয়েছে এটি বীর যোদ্ধা শহীদ তিতুমিরের ছবি। পরে সর্বশেষ ছবিটি হচ্ছে হাজী শরীয়তুল্লাহ ছবি। হাজী শরীয়তুল্লাহ বাংলাদেশে ইসলামের ফরজ আইন পালনের উপর গুরুত্ব আরোপ করেছিলেন এবং ইংরেজদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এক পর্যায়ে সেই বিদ্রোহ সশস্ত্র বিদ্রোহে রূপ লাভ করেছিল। অর্থাৎ আমাদের পূর্বপুরুষের মধ্যে তিতুমির যেমন রয়েছে ঠিক তেমনি ভাবে বিদ্রোহী বিপ্লবী হাজী শরীয়তুল্লাহ রয়েছে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এই গীতাঞ্জলি কাব্য নাম সম্বন্ধে তোমরা জানো, এটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। অগ্নিবীণা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ এবং প্রথম কাব্যগ্রন্থ, আমি বলবো শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের মধ্যে তিনি বিদ্রোহী কবিতাটি লিখেছিলেন এবং বলেছিলেন আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমি রণিবে না। আমরা দেখতে পেলাম কবি সৈয়দ শামসুল হক 12 ভূঁইয়ার ইতিহাস তুলে ধরলেন, আমাদের পালা সাহিত্যের ইতিহাস তুলে ধরলেন, কমলার দিঘি মহুয়ার পালার ইতিহাস বললেন এবং বললেন আমাদের সেই বিপ্লবী পুরুষগণের কথা, বিপ্লবী পূর্বপুরুষদের পরিচিতি তিনি তুলে ধরেছেন তিতুমির এবং শরীয়তুল্লাহর মাধ্যমে। সেই সঙ্গে আমাদের যে বিখ্যাত সাহিত্যকর্ম রয়েছে, নোবেল জয়ী সাহিত্যকর্ম রয়েছে, সে কথাটিও তিনি বললেন যে আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এরপর কবি বললেন যে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জহিনুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। ক্ষুদিরাম ব্রিটিশ বিরোধী বিপ্লবী। তোমরা প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে দেখো, ইংরেজদের বিরুদ্ধে বিপ্লব করার জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, বন্দী করে ফাঁসি দেওয়া হয়েছিল। তিনি আসলে তৎকালীন সময়ে ইংরেজ গভর্নর কিংসফোর্ডকে হত্যা করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে হত্যা না করতে পেরে দুজন মহিলাকে হত্যা করেছিলেন। পরবর্তী সময়ে তার ফাঁসি দেওয়া হয়েছিল। তিনি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছিলেন, সেই 11 বছরের বালক ক্ষুদিরাম। আর রয়েছে আমাদের সূর্য সেনের ইতিহাস। মাস্টারদা সূর্য সেন ইংরেজ বিরোধী বিপ্লবী। তিনি চট্টগ্রামের একটা অঞ্চল স্বাধীন ঘোষণা করেছিলেন এবং তার নেতৃত্বে অনেক বিপ্লবী যোগদান করেছিল। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। সেই সূর্য সেনের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। অর্থাৎ আমাদের বিপ্লবী পূর্বপুরুষ রয়েছিল যারা অন্যায়, অবিচার, শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে জীবন দিয়ে দেশ মাতৃকাকে স্বাধীন করার চেষ্টা করেছিল। আমাদের রয়েছে শিল্প সংস্কৃতির ইতিহাস। আমাদের রয়েছে জয়নুল আবেদিন শিল্পাচার্য নামে যিনি পরিচিত, অবন ঠাকুর, তিনি একজন বিখ্যাত শিশু সাহিত্যিক এবং চিত্রকর ছিলেন। কবি বললেন আমি তো এসেছি বাঙালির রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে।
আমাদের ভাষা সংগ্রামেরও দীর্ঘ ইতিহাস রয়েছে। এবং আমি তো এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। সর্বশেষ আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছি। প্রিয় ছেলেরা, সময় আমাদের সংক্ষিপ্ত, আসলে আজকের ক্লাসটি আর দীর্ঘক্ষণ পরিচালনা করা সম্ভব হচ্ছে না, সময় কিছুক্ষণের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তোমরা বাড়ির কাজ করে রাখবে। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি বলতে কি বোঝানো হয়েছে, এটি তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাদের সকলকে মিউট করে দিয়েছি। তোমাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারো।